এর আগে ক্লাস ছিল? জি স্যার। আচ্ছা, এই যে তোমরা যে প্রতিদিন কেউ কেউ স্লাইড থেকে পড়ো, বুঝাও, আর মাঝে মাঝে আমি বুঝি, এটাতে তোমাদের কেমন বেনিফিট হচ্ছে? আমরা স্যার ক্লাসে মানে পড়ার আগে আমি যেটা কিছু বলতেছি কম্পারিজন, আমি বুঝাই গেলাম, তোমরা শুনবে না। আর একটা হচ্ছে যে তোমরা পড়ে আসলা, পড়ে এসে তারপর তোমরা যা বুঝলা বললা, এর মাঝে বাকিটা আমি এক্সপ্লেন করে দিলাম। এটার ভিতর, এই দুটো পদ্ধতির ভিতর কোনটা বেশি এফেক্টিভ মনে হয়? যদি স্যার একটু এফেক্টিভনেস কথা আমি পার্সোনালি মনে করি যে একটু কষ্ট হলেও বা একটু বেশি এফোর্ট দিতে হলেও ক্লাসের আগে টপিক গুলো পড়ে এলে মানে একটা মেন্টাল প্রিপারেশনের স্কোপ পাওয়া যায়। কারণ স্যার আমাদের যে টপিক গুলো পড়ানো হয় সেগুলো মোটামুটি বেশ কমপ্লেক্স হলেও হয়তো আগের আগের টার্ম গুলোতে বা আগে আমরা ইন্টারমিডিয়েটে যে সেই কনসেপ্ট থেকে পড়ে আসতে পারি, সেই কনসেপ্ট গুলোর সাথে যখন আমরা নিজেরা মিলাতে পারি তখন হয়তো আমরা কিছুটা কমফোর্ট ফিল করি বা কিছুটা গভীরে যেতে পারি। কিন্তু হ্যাঁ, এর জন্য আমাদের অনেকটা বেশি এফোর্ট দিতে হয় ক্লাসের পরেও, এমনকি ক্লাসের আগে আর ক্লাসের মাঝখানে এফোর্ট আছে। তাহলে এটা আমাদের জন্য কিছুটা ডিমান্ডিং হয়েই পড়ে, এটা তো অস্বীকার করা যাবে না। মানে আমি ধরো, তোমরা কিছুই পড়লা না, আগে যেটা হতো আর কি, এতদিন পর্যন্ত আমাদের যে সিস্টেমে চলে আসতেছিল, তোমরা কি পড়ছো না পড়ছো এটা আমাদের কোনো কিছু জানারও ব্যাপার ছিল না। আমরা যে লেকচার, হয়তো বড় জোর আমরা আগে থেকে লেকচার দিয়ে মেটেরিয়াল গুলো দিয়ে দিতাম, যে আমরা লেকচার দিয়ে চলে আসতাম, ক্লাসে যতটুকু বুঝাতাম, এইভাবে ছিল, তাই না? এখন যেটা হচ্ছে যে লেকচার মেটেরিয়াল আগে দেওয়া হয়, তোমাদেরকে বলা হয় প্রিপারেশন নিতে, তারপর তোমরা, আমি জিজ্ঞেস করি, যারা প্রিপারেশন তারা বলতে পারো, এর মাঝে আমি ক্লিয়ার করি। কারণ হচ্ছে এই পদ্ধতিটা আমাদের অ্যাক্রিডিটেশনের জন্য নতুন মেথড, আমাদেরকে এই মেথডে আসতে বলছে আর কি। কথা বোঝো নাই? যে আমি ক্লাসে খুব ভালো পড়ালাম বা ভালো লেকচার মেটেরিয়াল দিলাম, কিন্তু তোমরা যদি না নিতে পারো, না বুঝে, নাই ওনারা ওই বর্তমানে অ্যাক্রিডিটেশনের ডেফিনিশন ছিল, তো বললো যে, তখন ওনারা যেটা বললো যে ওখান থেকে যেটা বলা হলো যে এখন ছাত্ররাই লেকচার মেটেরিয়াল সবকিছু আগে দিয়ে দিতে হবে, ছাত্ররাই পড়ে আসবে, পড়ে এসে ছাত্ররাই বলবে, ইন্টারাকশন করবে, করে তারা যেটা বুঝবে না তখন সেটা টিচার ক্লিয়ার করে দিবে। তখন দেখা যাবে যে তাদের আহ, শেখার আগ্রহ বা তার নেওয়াটা, যেটা সে বুঝে আন্ডারস্ট্যান্ডিং তাদের ভালো হবে। কথা কি বুঝছো? এটা এই পদ্ধতির সাথে আমরা অভ্যস্ত না, টিচাররা না, ছাত্ররা না, কিন্তু আমাদেরকে এইটাতে আসতে হচ্ছে আর কি, আস্তে আস্তে। কথা কি বুঝেছো? জি স্যার। আমার কাছে মনে হচ্ছে এটা বেটার, এটা অনেক বেটার। তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, কিন্তু এটা যদি আমরা, শুরুর দিকে হয়তো একটু সমস্যা হচ্ছে, যেহেতু এতদিন একটা সিস্টেমে চলে আসছে। আর তুমি সুমিত যেটা বললা, এফোর্টটা তো ছাত্রদের দিতেই হবে, দিতেই হয়। কারণ এই শুধু আমাদের দেশে আমরা দেখি যে ছাত্ররা এফোর্ট দেয় না। তোমরা যখন যারা বাইরে হায়ার স্টাডিতে যাবা, বা এখনো যাদের রিলেটিভরা বাইরে পড়াশোনা করে আন্ডার গ্রাজুয়েট লেভেলেও, তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে যখন তাদের ক্লাস চলে তখন তাদের কি পরিমাণে প্রেশার থাকে, তাদের অ্যাসাইনমেন্ট, তারপর হোমওয়ার্ক, আরো বিভিন্ন জিনিসে প্রচন্ড প্রেশারে তারা থাকে। যারা পিএইচডি করতে যায় আমাদের এখান থেকে গ্রাজুয়েশন করে, তখন তারা যখন কোর্স করতে হয় তখন তারা বুঝে যে কি পরিমাণে প্রেশার দেয়। সে তুলনায় এখানে তারাই বলে যে স্যার, এখানে আমাদের কোনো প্রেশারই থাকে না। কথা কি বুঝছো? হয়তো স্যার ব্যাপারটা এরকম যে যারা প্রেশার নিতে চায়, যারা প্রেশার না নেওয়ার কনসিকুয়েন্সটা টের পায় তারা হয়তো নেই। যেমন স্যার আমাকে আমাকে গড়পড়তা যে দিনে দিনে প্রায় 12 ঘন্টা, 12 থেকে 13 ঘন্টা পড়তে হয়। ঠিক পড়তে হয় বললে ভুল হবে, পড়া এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো করতে হয়। সের মধ্যে ব্রেন স্টর্মিং থেকে শুরু করে ভাবনা চিন্তা বা খাতায় ফ্রেশ করে লেখা সবই আছে। আমাদের হয়তো অনেকে পড়াশোনার পেছনে এতটাও টাইম দিতে অভ্যস্ত নই। আর স্যার কোভিড-19 সিচুয়েশনে আমাদের যে সাইকোলজিক্যাল শিফট চলে এসেছে, সেজন্য আমাদের সাইকোলজিক্যাল মোরালে বুস্ট আপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। প্রথম প্রথম তো স্যার হচ্ছিল, এখনো স্যার এই প্রবলেমটা রয়েই গেছে। অত্যন্ত স্বাভাবিক। এটা 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 যেটা বলছি, এটা অত্যন্ত স্বাভাবিক। আর একটা হচ্ছে যে তোমার ক্লাসরুমে যে পড়া আর এভাবে অনলাইনে পড়ার ভিতরে পার্থক্য, এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। বাসায় যতই থেকে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু বাসায় তুমি যে হলে থেকে ইউনিভার্সিটি আসা যাওয়া করে যে রুমে তুমি পড়ার একটা এনভায়রনমেন্ট, একটা 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 সাইকোলজিক্যাল একটা ব্যাপারও থাকে, তাই না? জি স্যার।
হ্যাঁ, তো এই জিনিসগুলা এখনকার সিচুয়েশন না, আমি ধরো আমি যেটা ইন জেনারেল যেটা বলতেছি, ধরো এখন কোভিড সিচুয়েশনের বাইরের কথা বলতেছি একটু। এখন তো ভিন্ন ইস্যু, এখন তো আসলে প্রবলেম, আমরা তো আসলে না পারতে চালায় যাওয়া আর কি, তোমাদের একটা গ্যাপ হবে। আমরাও বুঝতেছি যে এই অনলাইনের 100% অনলাইনের শিক্ষাটা আসলে এটা ওইভাবে না। এটা প্রফেশনাল যারা ধরো কোর্স করে, প্রফেশনাল প্রফেশনালি যারা ইনভলভ আছে, ধরো ইঞ্জিনিয়ার বলো ডক্টর বলো, তাদের জন্য যদি এরকম কোনো অনলাইন কোর্স হয়, তারা জিনিসগুলো তাদের অলরেডি প্র্যাকটিক্যাল নলেজে আছে, এখন অনলাইন কোর্সে কিছু ইনফরমেশন তারা দ্রুত নিতে পারে। কথা কি বুঝছো? তাদের জন্য অনলাইন কোর্সটা হয়তো এফেক্টিভ, কিন্তু ধরো যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, এদের জন্য আসলে জিনিসটা খুব ডিফিকাল্ট হয় আর কি অনলাইন ক্লাস। আমি স্যার পার্সোনাল যেটা ফিল করছি যে আমরা স্টাডির প্রতি খুব হাই লেভেল কমিটমেন্ট মেনটেন করতে আমাদের আমাদের সমস্যা হচ্ছে। এটা কোভিড-19 সিচুয়েশন ইতিমধ্যেই যে খারাপ ছিল, তো এর মধ্যে এই এই আউটকাম বেসড এডুকেশন চলে আসার ফলে হয়তো অনেকের ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রেশারটা হয়তো অনেক বেশি হয়ে গেছে। হয়তো আমারও স্বীকার করতে বাধা নেই যে আমি হয়তো ইউনিভার্সিটিতে যে লেভেলের কমিটমেন্ট নিয়ে পড়াশোনা করতাম, বাড়িতে বসে সেটা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা অন্যদেরও পার্সন টু পার্সন ডিপেন্ড করবে। না, ওইটা ওভারঅল আমি ইঞ্জিনিয়ারিং বলছিলাম। তুমি যদি পাশের দেশে ইন্ডিয়াতে যাও, ওখানেও আন্ডার গ্রাজুয়েট লেভেলের ছাত্ররা যে পরিমাণ, আমি ইঞ্জিনিয়ারিং এডুকেশনের কথা তুমি কম্পেয়ার করো, একটু ডেটা নাও, ওরা প্রচন্ড ধরো কোভিড সিচুয়েশনের বাইরেও প্রেসারে থাকে। সারা ওয়ার্ল্ডে তুমি দেখো যে কোনো জায়গায়, মানে খুব ডিফিকাল্ট, খুব মানে ডিফিকাল্ট মানে কি, ওরা ওইভাবেই তৈরি আর কি, যে তোমার আদারওয়াইজ ওরা স্কেপ করে যায়। মানে আমি এরকমও দেখছি, পিএইচডি করতে গিয়ে দেখছি যে তারা ধরো ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে বা লেভেল পর্যন্ত টেকনিক্যাল কোর্স করে টেকনিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাচ্ছে। কেন? মানে তারা ওই হায়ার স্টাডিজে এত লোড নিতে পারবে না। ওখানে যারা যায় ইউনিভার্সিটি লেভেলে, তারা লোড আছে বলেই যায়। কথা কি বুঝছো? এবং তারা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকে এবং সময় দিতে হয় আর কি। সিস্টেমটা এরকম। কিন্তু আমাদের দেশের আমি যেটা দেখি যে আমাদের দেশের স্টুডেন্টরা কম্পারিজন কোভিড এর বাইরেও অনেকটা রিল্যাক্সড আর কি। সব মানে সব ইউনিভার্সিটির কথা বলতেছি, কিন্তু আমাদের তা না, একটা রিল্যাক্স। মানে এই যে ধরো পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম না জিনিসটা। ওখানে তো প্রচুর অ্যাসাইনমেন্ট থাকে, হোমওয়ার্ক থাকে, মানে ছাত্রদেরকে পড়তে হয়, যেটা সিস্টেমটা এরকম। এবং ওদের যে কোশ্চেন গুলোর ধরন, এখন আমাদেরকে অ্যাক্রিডিটেশনের জন্য বলা হচ্ছে যে কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন করা যাবে না, তারপর হচ্ছে যে ডিসক্রাইব বলা যাবে না, হ্যাঁ, ডেফিনেশন চাওয়া যাবে না, ক্লাসিফিকেশন চাওয়া যাবে না, হ্যাঁ, মানে একটা কনসেপচুয়াল, অর্থাৎ তুমি বুঝবা, তোমাকে এটা আনসারটা তৈরি করে দিতে হবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনের স্ট্যান্ডার্ড প্যাটার্ন, কিন্তু আমাদের ছাত্ররা এটার সাথে অভ্যস্ত না। কথা বুঝছো? কথা কি বুঝছো কিনা? কিন্তু এখন অ্যাক্রিডিটেশনের জন্য কিন্তু এটা লাগবে। এগ্রিডিটেশনের জন্য আমাদেরকে ক্লাস টেস্ট হলো, এই ক্লাস টেস্টের কোশ্চেন আমাদের দিতে হবে। আমাদের ফাইনাল টার্মের যে কোশ্চেন হবে সেই কোশ্চেনও দিতে হবে। কথা বুঝছো? তখন এই তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আসতেই হবে। তখন তোমার এরকম ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ডিসক্রিপশন, এই জিনিসগুলা তখন হবে না আর কি। এটা ইঞ্জিনিয়ারিং এডুকেশনের এটা কোশ্চেন না। কথা কি বুঝছো? আসলে ধরো একটা সাবজেক্ট যখন পড়তেছো আর একটা চ্যাপ্টার যখন পড়তেছো, এটা হচ্ছে কমন কনসেপ্ট কি হবে, যে তোমার এই চ্যাপ্টারটা পড়ানো হলো, যে তোমার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আসবে। সেই আন্ডারস্ট্যান্ডিং আলোকে তুমি যা শিখছো তার বেসিসে তোমাকে কোশ্চেন করা হবে, তুমি এবার সেই বেসিসে তুমি আনসারটা তৈরি করবা। কথা বুঝছো? কিন্তু এখন কি হচ্ছে, এখন দেখা যাচ্ছে আমাদের ছাত্রদেরকে আমরা কোশ্চেন করলে যদি ডিরেক্ট কোশ্চেন করা, একটু ইনডিরেক্ট যদি একটু কোশ্চেন করা, তাও আনসার করতে পারে না। ওদের জানা কোশ্চেন, হয়তো আনসারও জানে, কিন্তু তার ধরতে পারতেছে না। ওই যে মুখস্থ করে আসছে, ডিরেক্ট না বললে বুঝতেছে না। অ্যাকচুয়ালি স্যার আমাদের এডুকেশন সিস্টেমের সাথে হয়তো আমরা কোপ করতে হয়তো এতটাও স্বাচ্ছন্দ্য বোধ করি না। যেমন আমরাই কিন্তু প্রবাবলি 2009 সাল থেকে একদম ক্লাস 6 থেকে টানা সৃজনশীল প্রশ্ন পেয়ে আসছি। কিন্তু সৃজনশীল প্রশ্নের দু একটা বছর যেতে আমরা দেখতাম যে সৃজনশীল প্রশ্নেরও গাইড নোট ইত্যাদি বেরিয়ে যাচ্ছে। তো আমরা এই আউটকাম বেসড এডুকেশনের কিন্তু আমরা একটা হায়ার অবজেক্টিভ বা হায়ার আইডিয়াল নিয়ে নিয়ে স্টার্ট করেছি। কিন্তু কিন্তু আমরা যদি স্টুডেন্টরা যদি আমরা পুরোপুরি নিবেদিত না হয়, পুরোপুরি ডেডিকেটেড না থাকি, তবে আহ, তবে 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 সেটাও মিস অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে যাওয়ার চান্স আছে। অবশ্যই তুমি যেটা বলছো এটা আসলে বোথ সাইড থেকে তো আসতে হবে, কথা বুঝো নাই? বোথ সাইড থেকে। যেমন এই যে আমরা ক্লাসে ধরো আমি আমরা চেষ্টা করি যে ক্লাসে প্রিপারেশন নিয়ে তোমাদেরকে পড়াতে, যে কিন্তু যখন তোমাদের থেকে রেসপন্স না পাই, তখন তো আমরা নিজেরাও তো একটু হতাশ হয়ে যাই, তাই না? যে আমরা এত কষ্ট করি, তো ছাত্ররা আজকে যেটা পড়ান দেখা যাবে পরের দিন কিছু বলতে পারলো না।
তাও দেখা যায় যে বসলে ফার্স্ট এক দুই বেঞ্চ খেয়াল করতেছে, বাকিগুলো বাকিরা খেয়াল করছে না, এবং তাকিয়ে আছে দেখা যাচ্ছে অন্যদিকে, কিন্তু বুঝতেছে না। তখন তো আসলে টিচাররা বোথ সাইড থেকে আসতে হবে, জিনিসটা হচ্ছে বোথ সাইড থেকে আসতে হবে। আসলে আমাদের কি করণীয় ঠিক বুঝে, তুমি যেটা বললে আউটকাম বেজ হলে আসলে কতটুকু এফেক্টিভ হবে, এটা বলা যায় যে বর্তমান যে অবস্থা আছে তার থেকে একটু বেটার হবে, কিন্তু আসলে কতটুকু আমরা আশা করি যে আস্তে হয়তোবা ছাত্ররা যদি একটু উৎসাহী হয়, মোটিভেটেড হয়, তাহলে আস্তে আস্তে বাড়বে, একদম মান বাড়বে। স্যার তো এখন তো আমরা প্রায় 36-37 জন হ্যাঁ, শুরু করি, আমরা ক্লাস শুরু করি। স্যার আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে লাস্টে চলে যাই আমি, নাইটা নাটক। আচ্ছা, এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে তোমার রেকর্ডটা অন করে নিতে হয়, ভালো হয় স্যার, রেকর্ডটা অন করে নিলে স্যার ভালো হয়। হ্যাঁ, রেকর্ডিং ইন প্রগ্রেস। শোনো, এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম এখানে এই ইলেকট্রন না এক্স-রে স্পেকট্রোস্কোপি এসে লাস্টে আমরা দেখলাম যে এসিএম টিএম এর মাধ্যমে, টিডিএস অ্যানালাইসিস, সিডিএস অ্যানালাইসিস এর মাধ্যমে, যেটা হচ্ছে যে তোমার কিভাবে একটা কোন ফেজ কিভাবে মানে কি আছে সেটা তুমি কোয়ালিটেটিভলি সেটা বলতে পারো, ইমেজের বিভিন্ন ম্যাপিং এর মাধ্যমে। এখানে একটা ছবি দেখানো হলো লাস্টে, যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এটা খুব সহজ, এই জন্য সহজ বলছি। এটা অনেকটা এক্স-রে ডিফ্লেকশন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করেছি না, তোমাদের খেয়াল আছে না? অনেকটা ওই রকম। এই জন্য এটা সুমিত বলো, এই 3টে স্লাইড দ্রুত বলে যাও, আজকে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাও। ওকে, এক্স স্পেকট্রোমিটার দিয়ে যেভাবে আমরা কেমিক্যাল আইডেন্টিফাই করি, সেটা একটা এক্স ডিফ্র্যাক্টোমেট্রির মতোই। আমরা এক্সআরডিতে দিকে আমাদের তো আগে একটা স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য স্ট্যান্ডার্ড পিক সহ একটা প্যাটার্ন ছিল। সেই প্যাটার্নের সাথে আমরা মিলিয়ে মিলিয়ে কম্পাউন্ড আইডেন্টিফাই করতাম। এখানেও আমাদের প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্ট এরকম কিছু স্ট্যান্ডার্ড পিক দেওয়া আছে, আমরা সেই পিকের সাথে আমাদের অ্যাকচুয়াল ডাটা মিলিয়ে কাজ করি। এখানে আমাদের একটা সুবিধা হলো যে লক্ষ কোটি পরিমাণে কেমিক্যাল কম্পাউন্ড থাকতে পারে, কিন্তু এলিমেন্টের সংখ্যা মোটামুটি 100-র মতো। সুতরাং এখানে আমাদের কাজটা এক্স স্পেকট্রোমেট্রিতে বা ইলেকট্রন স্পেকট্রোমেট্রি ইডিএস বা ডব্লিউডিএস এখানে দেখানো হয়েছে, এই ডব্লিউডিএস এর কাজটা সহজ হয়ে যায়। তো এখানে পিকগুলোর মধ্যে দেখতে পাচ্ছি জাস্ট দু একটাই খুব বড় বড় পিক, আর মাঝে মাঝে কয়েকটা ছোট ছোট পিক। আমরা তো এক সাইডে দেখতাম অনেকগুলো বড় বড় পিক একের পর এক, কিন্তু এখানে কিন্তু সংখ্যাটা কম, বড়জোর একটা বড় পিক আর 2-3টা ছোট ছোট পিক। যেমন এখানে আমরা নিকেল টাইটেনিয়াম অ্যালয় দেখতে পাচ্ছি, টাইটেনিয়ামের কে আলফা এবং নিকেলের কে আলফা, এই দুটো পিকেই হচ্ছে সবচেয়ে উঁচুতে, এবং তারপরে তো একটু কম উঁচু দেখতে পাচ্ছি টাইটেনিয়াম এবং নিকেলের কে বিটা পিক গুলো, আর বাকি পিক গুলো খুব একটা দেখাই যাচ্ছে না। এগুলো 3 to 9 ইলেকট্রন ভোল্টের মাধ্যমে ধরা যাচ্ছে। তোমরা কি সবাই বুঝতে পারছো এখানে কি বলতে চাচ্ছে? পার্থক্যটা এক্সআরডির সাথে কম্পেয়ার করছি ইডিএস এ। এক্সআরডি তে বলা হচ্ছে কি করো, তুমি এলিমেন্ট করো এবং কম্পাউন্ডস, তো সেখানে তো থাউজেন্ডস অফ মিলিয়নস অফ কম্পাউন্ড হতে পারে, তাই না? একটা গেল। আরেকটা হচ্ছে যে ইডিএস এ তুমি কি করো, শুধুমাত্র কে আলফা থেকে যেই তোমার এক্সরেটা আসতেছে তার এনার্জি তুমি কাউন্ট করতেছো, বা কেডিটা থেকে, সেজন্য বড় জোর তুমি দুটো পিক পাবা প্রতিটা এলিমেন্টের জন্য। কিন্তু এক্সআরডিতে তুমি বলছো যে একটা এলিমেন্টের জন্য যতগুলো প্লেন থেকে ডিফ্লেকশন হয় প্রত্যেকটা প্লেন থেকে তুমি পিক পাবা, তাই না? তার মানে অনেকগুলো পিক আসবে, এই কথাটা এখানে বলতেছে। সবাই বুঝছো কিনা? সবাই শুনতে পাচ্ছ? বুঝছি স্যার। আচ্ছা, বুঝলে বলবা, তাড়াতাড়ি বলো, আমরা দ্রুত আগাতে পারি। হ্যাঁ বলো, কন্টিনিউ করো। শুনতে পাচ্ছেন স্যার? ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা কিন্তু পিক ইন্টেন্সিটির সাথে কি পরিমাণে ওই নির্দিষ্ট এলিমেন্টটা আছে সেটা আমরা বের করতে পারি। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ না স্যার, মনে হয় ওর নেটওয়ার্কের সমস্যা হয়েছে। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস
কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে যেটা তোমরা এক্সি ডিফ্লেকশনে যেরকম ভাবে করছো না, তোমরা করছো তো, তোমরা একটা অ্যাসাইনমেন্টও করছো না খেয়াল করে? এই তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, ফেজের অ্যানালাইসিস করছিলাম যে কত পার্সেন্ট কত। হ্যাঁ হ্যাঁ, এখানেও সেম জিনিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আমি চলে যাচ্ছি এখানে, আর বেশি বললাম না, ওই একই প্রসিডিউর ফলো করা হয়। হ্যাঁ, এইটা বলা হচ্ছে। এরপরে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস বাই এক্স-রে ফ্লোরোসেন্স। এখানে যেটা বলা হয় যে দুটো মেথড, একটা হচ্ছে ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথড। হ্যাঁ, ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথডে আমি যেটা বলি সেটা হচ্ছে যে একটা নন স্ট্যান্ডার্ড মেথড, যেটা নন মেথড হচ্ছে নন একটা এলিমেন্ট তুমি দিয়ে দিবা এবং নন কনসেন্ট্রেশনে ওইটার সাথে মিক্স করবা, মিক্স করে অ্যানালাইসিস করে তুমি তাহলে যে টোটাল যে আসবে সেটা থেকে তুমি তখন। স্যার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, এখন আমি একটা কোয়ান্টিটিটা বলে ফেলছি, তুমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা এক্সআরএফটা বলো। মানে নিচে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা এক্স-রে ফ্লোরোসেন্স নিচের অংশটা। হ্যাঁ, তো যেখানে আমি বলছিলাম ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথডে যদি যদি পাউডার বা লিকুইড টাইপের কিছু হয়, তবে এর মধ্যে আমরা আমরা ইতোমধ্যে জানা এরকম একটা জানা কেমিক্যাল এলিমেন্ট নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রেও কিন্তু সেই জানা এলিমেন্টের একটা পিক হাইট আসবে এবং সেটা আমি কনসেন্ট্রেশনও জানি। তো এখন জানা এলিমেন্ট এবং যে কোনো একটা অজানা এলিমেন্টের যে কনসেন্ট্রেশন রেশিও হবে, তাদের পিক এর হাইট মানে ইন্টিগ্রেটেড পিক হাইটের রেশিও ঠিক সেটাই হবে। সেজন্য তো লেখা হচ্ছে Cx divided by Cs is equal to Ix divided by Is। আর ফান্ডামেন্টাল প্যারামিটার মেথডটা কিন্তু বেশ জটিল। আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম না এক্সআরডির ক্ষেত্রে, যে আমাদের মেজার ইন্টেন্সিটির সাথে অনেক অনেক প্যারামিটার মাল্টিপ্লাই করে 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 বের করতে হয়। এইখানেই এক্সআরএফ এ আমাদের সেই থিওরিটিক্যাল ফর্মুলাতে সেখানে আমাদের স্পেসিমেনের ডেনসিটি, থিকনেস, এক্স-রে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, ফ্লুরোসেন্স ইয়েল্ড মানে ফিজিক্যাল প্যারামিটার গুলো লাগবে, এবং আরো লাগবে ইনস্ট্রুমেন্টের যে প্যারামিটার গুলো, যেমন এক্স-রে টিউবে কি ভোল্টেজ দিয়ে এক্স-রে এক্সাইট করা হয়েছে, তারপর যে অপটিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট আছে অ্যাকচুয়ালি এক্স-রে ফোটন, সেটা পাথের জিওমেট্রি এবং ডিটেক্টরের বৈশিষ্ট্য, মানে ইকুয়েশন ধরে ধরে এভাবে ইন্টারনাল স্ট্যান্ডার্ড না হলে সেই ফান্ডামেন্টাল প্যারামিটার ম্যাথসে যাওয়াটা কিন্তু বেশ জটিল। হ্যাঁ, মানে এটা এখন তোমাদের জানা, আসলে এখন এত কিছু জানার দরকার হয় না, এই জন্য সব সফটওয়্যারে বা ওখানে কম্পিউটারাইজড করা আছে, ওখানে দিলে তুমি ওখানে ওইভাবে তুমি অ্যানালাইসিসে গেলে তুমি পেয়ে যাবা, তারপরে জানা যে কিভাবে করে। হ্যাঁ, এরপরে বলো। তো এখন দেখতে পাই যে ইডিএস তো এক্সআরএফ ও করা যায় বা ইলেকট্রন মাইক্রোস্কোপ করা যায়। দুটোর মধ্যে সিমিলারিটি তো অবশ্যই আছে, কিন্তু দুটো মূল পার্থক্য রয়েছে। এক্স-রে সাথে স্পেসিমেনের যেভাবে ইন্টারঅ্যাকশন হবে, এখানে পার্থক্য যেটা সুমিত, এখানে পার্থক্য যে এক্স-রে আগে যেটা আলোচনা করছে সেটা এক্সআরএফ এর জন্য, ইডিএস বা ডব্লিউ এটা ইডিএস যেটা এক্সআরএফ এর জন্য, আর এখন আসতেছে ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য, এই যে এসিএম-টিএম এর জন্য। জি বলো। তো ইডিএস তো ইলেকট্রন মাইক্রোস্কোপ করা যায়, এক্সআরএফ এ করা যায়, দুটো মোটামুটি কাছাকাছি, কিন্তু এর দুটো মূল পার্থক্য আছে। ইলেকট্রন বিম একটা স্পেসিমেনের সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে, এক্স রেডিয়েশন, প্রাইমারি এক্স রেডিয়েশন অবশ্যই সেভাবে করবে না। আর দ্বিতীয়ত, যে আমি যদি কেমিক্যাল অ্যানালাইসিস করতে চাই, তবে ইন্টারনাল স্ট্যান্ডার্ডের মতো এখানে আমি একটা নির্দিষ্ট এলিমেন্ট মিশিয়ে দিলাম, তারপর সেখান থেকে যে এলিমেন্টের পিক ইলেকট্রনের মাধ্যমে সেটা আমি কম্পেয়ার করলাম, মানে ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথড এখানে কাজে লাগাতে পারবো না। অ্যাকচুয়ালি কেন কাজে লাগাতে পারবো না এটা কিন্তু স্যার আমি নিজেও খুব একটা ধরতে পারিনি, কিন্তু আমার যাবে না। শোনো, এটা যাবে না এই কারণে যে ধরো তুমি যখন এক্সআরএফ করতেছো, এক্সআরএফ হচ্ছে যে টোটাল তুমি এরিয়া থেকে নিচ্ছ। জি, কিন্তু ইলেকট্রন ইডিএস ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ যেটা, সেখানে তুমি লোকালাইজড এরিয়া থেকে নিচ্ছ। তার মানে স্যার আমি যত হোমোজেনাইজ করি না কেন, লোকালি মনে করুন মাইক্রোমিটার বা ন্যানোমিটার স্কেলে সেই হেটেরোজেনিটি থেকেই যাবে, এজন্য এটা ভালো আসবে না, এটা হ্যাঁ মিক্স চলে আসবে এখানে। জি স্যার, আমার এখানে একটু কনফিউশন ছিল। তো এখন যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে ইডিএস করতে চাই, তবে আমাদের কিছু স্ট্যান্ডার্ড স্যাম্পল লাগবে, আলাদা আলাদা বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড স্যাম্পল, যেটাতে যে এলিমেন্ট গুলো আমি আইডেন্টিফাই করতে চাই আমার টেস্ট স্পেসিমেনে, সেই প্রত্যেকটা এলিমেন্টেই নির্দিষ্ট ওই স্ট্যান্ডার্ড স্যাম্পল গুলোতে থাকবে। তারপর আমরা স্ট্যান্ডার্ড স্যাম্পল গুলোকে আমাদের মেজার করতে হবে, যেখানে আমাদের কিছু মেশিন প্যারামিটারকে একদম রাখতে হবে আইডেন্টিক্যাল, হুবহু এক, যাতে আমরা আগে যে টেকনিকটা শিখেছি যে ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথড ছাড়া যে
অন্য টেকনিক, ওই টেকনিকে ওই মেশিন পার্ট গুলো ঠিক থাকে। এখানে যে পার্ট গুলো, যে তিনটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রন বিমটা কি ভোল্টেজে অ্যাক্সেলারেটেড হয়েছে, স্পেসিমেন থেকে ডিটেক্টরে এক্সরে কোন অ্যাঙ্গেলে গেছে, আমাদের টেক অফ অ্যাঙ্গেলের একটা ছবি দেখানো হয়েছিল, এবং ডিটেক্টরে কোইন্সিডেন্স লস বা ডিটেক্টর ডেড টাইমের কথা বলা হয়েছে। এই তৃতীয়টা আমি স্যার বুঝতে পারিনি, তৃতীয় কি স্যার? ডিটেক্টর কোইন্সিডেন্স লস। হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, ডিরেক্টর কোইন্সিডেন্স, এটা আমি ভালো করতে পারিনি, বুঝতে পারি না, এটা দরকার নেই। আমরা যা দেখছি এটাতেই মোটামুটি একটা ধারণা চলে আসছে। এই পর্যন্তই, তাহলে আমরা এটা শেষ করে দিই। তোমরা কি সবাই বুঝছো এখানে জিনিসগুলো? তাহলে এখানে কি আলোচনা হলো যে কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কিভাবে করা হয়, এটার একটা তোমাদের প্রিলিমিনারি ধারণা হলো, এবং এক্সআরডির সাথে এটা কিভাবে ডিফার করে, কোনটা এই যে এক্সরে ফ্লোরোসেন্স অথবা ইডিএস, ডব্লিউডিএস, এগুলা, এই জিনিসগুলা। তাহলে দেখা যাচ্ছে যে এক্সআরডি থেকে এটা মোর সিম্পল না, এটা অনেক সিম্পল। আর এখানে এক্সআরডি তে যেখানে মিলিয়নস অফ কম্পাউন্ড নিয়ে ডিল করে, এখানে তুমি হান্ড্রেডস, যতটা এলিমেন্ট তুমি ততটা এলিমেন্ট নিয়ে তুমি এখানে কাজ করবে। এটা ভেরি সিম্পল, এবং এই স্পেকট্রা গুলো সিম্পল। আচ্ছা, আমরা তাহলে এটা শেষ করে দিই। এখন আমরা যেটা যাই আজকের ক্লাস, যেটা 19। আজকে আমরা নতুন না, মানে অ্যানালাইসিস, স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিসই হবে, কিন্তু এটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, যেটা আজকে আজকে হচ্ছে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা আজকে সারফেস অ্যানালাইসিস দেখব কিসের মাধ্যমে? এক্সপিএস এবং এইএস। এক্সপিএস এর নাম তোমরা শুনছো? এক্সরে ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রনের নাম শুনছো তোমরা? অজে ইলেকট্রনের নাম শুনছো? আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এখন শুনতে পাচ্ছি, কম্পিউটার হ্যাং হয়ে গেছে। স্যার নাম শুনেছি, কিন্তু আমাদের আগে কোনো কোর্সে পড়ানো হয়নি, বাট নাম ফটো ইলেকট্রনের নাম শুনেছি, অটো ইলেকট্রন নামটা এর আগে শুনিনি। এই কোর্স থেকে অটো ইলেকট্রন চিনো? তোমরা চিনো? নাম শুনছো? মানে এটা নিয়ে আলোচনা হয়েছে। ফটো ইলেকট্রন, অজে ইলেকট্রন। ফটো ইলেকট্রন তো আমরা 11-12 এ জানি। অটো ইলেকট্রন সম্পর্কে আমাদের এই কোর্সের আগে খুব একটা কথা বলা হয়নি। আচ্ছা, আমরাই বলছি, তোমরা খেয়াল করো নাই, অত ডিটেল বলা হয়নি। আমরা বলছিলাম যে একটা এক্সরে অথবা ইলেকট্রন যখন হাই এনার্জি নিয়ে একটা মেটেরিয়াল সারফেসে যখন পড়ে, তখন এই বিমের সাথে সারফেসের যে ইন্টারেকশনে ওখানে একটা মহা ধ্বংসযজ্ঞ বলতে পারো ঘটনা ঘটে। সেখানে অনেকগুলা ঘটনা ঘটে। কি ঘটে? সেখানে এক্সরে তৈরি হয়, সেখানে ইলেকট্রন বের হয়। স্যার অগা ইলেকট্রন একটা ছিল, ওই যে তোমার বিম স্যাম্পল, সলিড স্যাম্পল ইন্টারেকশন, একটা স্লাইড পড়ানো হয়েছিল না? ওখানেই ছিল। মানে বলছিলাম যে এই কোর্সের আগে, এই কোর্সে আগে পড়ানো হয়েছে, কিন্তু এই কোর্সটার আগে, মানে এমএবি 411 এর আগে আমাদের কোথাও বলা হয়নি। সেখানে আমি কথাটা বলছিলাম যে ওই একই, ধরো তুমি এক্সরে দাও অথবা ইলেকট্রন দিয়ে তুমি একটা স্যাম্পলকে বোমবার্ড করো অথবা ইন্টারেকশনে নাও, তাহলে সেখানে ফটো ইলেকট্রনও বেরোবে, অজে ইলেকট্রনও বেরোবে, বলছিলাম কিনা তখন? তো ফটো ইলেকট্রন নিয়ে যে অ্যানালাইসিস হবে সেটাকে এক্সপিএস বলা হয়, আর অজে ইলেকট্রন নিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে এইএস বলা হয়, বা ওই এইইউএস বলা হয়। কথা কি বুঝছো কিনা? এটা দিয়ে সারফেস অ্যানালাইসিস করা হবে, অর্থাৎ ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। এখন এটা থেকে আমরা এটা বললাম যে অবজেক্টিভ হচ্ছে আমাদের, আর এখানে হচ্ছে তুমি এই দুটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি কিভাবে সারফেস অ্যানালাইসিস করা হয় তার ফান্ডামেন্টাল তুমি জানতে পারবা, এবং তার অ্যানালাইসিসটা তুমি বুঝতে পারবা। অ্যানালাইসিসটা আমরা পরের স্লাইডে আরো ডিটেল করবো, আজকে আমরা তার ফান্ডামেন্টালসটাই বেশি দেখবো আর কি। আচ্ছা, এটা কে এক্সপ্লেইন করবা? স্যার আমি করতে পারি। আবার জি স্যার, বলো। আচ্ছা, সেখানে বলেছে যে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি কিভাবে ইউজ করা হয় ফর সারফেস অ্যানালিসিস। সো এখানে একটা ডিস্টিংশন করেছে যে যখন আমরা স্পেকট্রোস্কোপি বলি তখন আমরা আসলে যেসব সারফেস থেকে, মানে সলিডের যেসব মানে সলিডের সারফেস থেকে যেসব ক্যারেক্টারিস্টিক ইলেকট্রন এমিট হয় সেটা দিয়ে আমরা এখানে এলিমেন্টাল অ্যানালাইসিস করি, মাইক্রোস্ট্রাকচার ইমেজিং করি না। সো এখানে স্পেকট্রোস্কোপি আর মাইক্রোস্কোপির মধ্যে ডিফারেন্সটা আইডেন্টিফাই করেছে। যদি আমরা এমিটেড ইলেকট্রন দিয়ে এলিমেন্টাল অ্যানালাইসিস করি যে আসলে কি কম্পোজিশন, মানে এলিমেন্টাল কম্পোজিশনটা কি সারফেসের, তখন এটাকে আমরা ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বলবো। সো এখানে ক্যারেক্টারিস্টিক ইলেকট্রন গুলো হতে পারে আইদার অগার ইলেকট্রন অথবা ফটো ইলেকট্রন, এটা পরে ডিসক্রাইব করা আছে যে এগুলা কি। এবং এই দুই রকমের ইলেকট্রনেরই কিছু ক্যারেক্টারিস্টিক এনার্জি লেভেল আছে। সো ওরা যেই সব মানে এনার্জিতে ওদের এই ট্রানজিশন গুলা হয় সেগুলা হচ্ছে
রিলেটেড টু দ্য কেমিক্যাল এলিমেন্ট যেটাকে আমি এক্সামিন করতেছি। সো ওখানে আসলে কোন মানে এই অগার ইলেকট্রন বা ফটো ইলেকট্রন কোন এলিমেন্ট কোন অ্যাটম থেকে এমিটেড হচ্ছে, সেই এমিশন গুলা হচ্ছে ওই এলিমেন্টের জন্য ক্যারেক্টারিস্টিক, মানে ওই এনার্জি লেভেল গুলা ক্যারেক্টারিস্টিক। সো আমি যদি এই জিনিসগুলোকে কোয়ান্টিফাই করতে পারি তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন এলিমেন্ট থেকে এমিটেড হচ্ছে। সো এখানে বলেছে যে অগার অথবা ফটো ইলেকট্রন হচ্ছে জেনারেলি আপার মোস্ট অ্যাটমিক লেয়ার সলিডের ওইখান থেকে এসকেপ করতে পারে, সো ন্যানোমিটারের মতো রেঞ্জ থেকে, কারণ ওদের যে এনার্জি সেটা রিলেটিভলি লো। সো এই জন্য ওরা মানে বেশি দূর সলিডের ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারে না। কিন্তু আমরা কম্পেয়ার টু দ্যাট ক্যারেক্টারিস্টিক এক্স রে যদি হয় সেটা অনেক গ্রেটার ডেপথ থেকে এসকেপ করতে পারে, সেভারাল মাইক্রোমিটারস। সো এখানে ওই দুইটা টেকনিকের কথা বলেছে যে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি দুইটা মেজর ভাগে ভাগ করা, একটা হচ্ছে অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এইএস আর একটা হচ্ছে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এক্সপিএস। স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। Recording stopped. Recording in progress. শোনো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার আমিও স্যার এর আগে 2-3 বার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আজকে মনে হয় খুব প্রবলেম হচ্ছে। স্যার ঝড় হয়েছে তো সকালে, একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে সব জায়গায়, খুব প্রবলেম হচ্ছে আজকে শুরু থেকে। রেকর্ডিং কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার, কিছু বলছেন স্যার? আপনার কথা না। Recording stopped. স্যার কি আছেন? না স্যার, নাই সুমিত। তোমরা কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এখন? শোনা যাচ্ছে স্যার। আবরার? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো আবার ডিসকানেক্ট হয়ে গেলাম। হ্যাঁ শুরু করো, বলো। Recording in progress. স্যার কোথা থেকে বলবো, আমার এই স্লাইডটা শেষ হয়ে গিয়েছিল বলা। আচ্ছা, তোমরা কি অন্যরা কি শুনছো স্লাইড? জি স্যার। আমার এখানে আচ্ছা, তাহলে স্লাইডটা শেষ হলে আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এটা। আচ্ছা আমাকে বলো দেখি, তারা তোমরা সবাই যে কে আনসার করতে হবে এখানে, এটাকে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বলা হলো। এর আগে যেটা আমরা শেষ করে আসলাম সেটাকে এক্স রে স্পেকট্রোস্কোপি। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? আমার প্রশ্ন বুঝতে পারছো? মানে এক্স রে স্পেকট্রোস্কোপি আর ইলেকট্রন স্পেকট্রোস্কোপি মানে ডিফারেন্স, তাই না? আগেরটা কিন্তু এক্স রে স্পেকট্রোস্কোপি বলা হয়েছে, আর এটা হচ্ছে যে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি। দুইটার মধ্যে ডিফারেন্স কি? জি স্যার, দুটোর মধ্যে ডিফারেন্স হলো যে এক্স রে একটা দিয়ে এক্স রে দিয়ে অ্যানালিসিস করা হয়, অন্যটা দিয়ে ইলেকট্রন দিয়ে অ্যানালিসিস করা হয়। মানে মানে ইনসিডেন্ট বিম কি এবং তার রিফ্লেক্টেড বিম কি সেটার উপর সেটা দুই ক্ষেত্রে ডিফারেন্ট। আর আর ইলেকট্রন গুলো বেশ কয়েক রকম এরকম হতে পারে, যেমন এক্স রে ফটো ইলেকট্রনও হতে পারে, অগ ইলেকট্রনও হতে পারে। কিন্তু আমরা যে এক্স রে গুলো যেগুলো আসে সেগুলো আমরা ক্যারেক্টারিস্টিক এক্স রে দিয়ে মেইনলি কাজ করি।
হ্যাঁ মানে সবাই কি বুঝতে পারছো পার্থক্যটা, বেসিক ডিফারেন্সটা? এক্স রে স্পেকট্রোস্কোপি যেটা, এক্স রে স্পেকট্রোস্কোপি যেটা, সেটা হচ্ছে যে তুমি এই স্যাম্পলকে ইলেকট্রন বিম অথবা এক্স রে বিম যাই করো না কেন, ওখান থেকে যে এক্স রেটা বের হয়ে আসতেছে স্যাম্পল থেকে, যেটা ফ্লোরোসেন্স বলতেছি, সেই এক্স রে ওয়েভলেন্থ অথবা এনার্জি নিয়ে যে অ্যানালাইসিস, ওটাকে এক্স রে স্পেকট্রোস্কোপি বলা হচ্ছে। আর এখানে সিমিলার, বিম যাই হোক না কেন, কিন্তু তোমার এই স্যাম্পল থেকে যে ইলেকট্রন বের হয়ে আসতেছে, সেই ইলেকট্রনের এনার্জিকে কাজে লাগিয়ে, সেই ইলেকট্রন এনার্জি কাজে লাগিয়ে যে অ্যানালাইসিস করা হচ্ছে, সেটাকে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি বলা হচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছো? এই যে অটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন যেটা বলতেছে, ফটো ইলেকট্রন ধরো অ্যালুমিনিয়ামের মধ্য থেকে যে ফটো ইলেকট্রনটা বেরিয়ে আসবে, সে ফটো ইলেকট্রনের এনার্জি ফিক্সড। কপার থেকে যেটা আসবে সেটা ফিক্সড, তার ক্যারেক্টারিস্টিক। তাহলে তুমি যদি যে ফটো ইলেকট্রনটা বের হয়ে আসতেছে, এটাকে যদি ধরে তার এনার্জিটা মেজার করতে পারো, তাহলে এটা কোন এলিমেন্ট থেকে আসছে তুমি সেটা বের করে ফেলতে পারবা না, যেহেতু এটা হচ্ছে যে ওই এনার্জিটা তার এই প্রত্যেকটা এলিমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক। পারবা কিনা? পারা উচিত। এইটাই মূল কনসেপ্ট হচ্ছে যে লাস্টে তো তোমরা দেখলা, তোমরা আবার এটা শুনছো নিশ্চয়, আমি ডিসকানেক্ট ছিলাম। এই যে এখানে অজি ইলেকট্রন আর এক্স রে ফটো ইলেকট্রন, এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো খুব সফিস্টিকেটেড এবং খুব মানে পার্টস পার মিলিয়ন লেভেলও ডিটেক্ট করতে পারে আর কি এলিমেন্ট গুলাকে। এই এক্স রে, বিশেষ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এরকম জায়গাতে যেখানে ডোপিং করা হয়, হ্যাঁ, সেখানে এই এক্স রে, অজে, এগুলা ইউজ করা হয়, এবং এটা খুব এক্সপেন্সিভ একটা টুল আর কি, এক্সপিএস যেটা। হ্যাঁ, এটা বলো আপনার। জি স্যার বলছি। সো এখানে বলছে যে এক্স রে ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিটা আসলে কিভাবে কাজ করে। সো এক্স রে ফটো ইলেকট্রনটাকে বলছে একটা ইলেকট্রন যেটা ইলেকট্রনের মানে যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রন শেল থেকে তখনই ইজেক্টেড হয় যখন ওই অ্যাটমটা একটা এক্স রে ফোটনকে অ্যাবজর্ব করে। সো আমরা জানি যে ফোটন নিজে এনার্জি ক্যারি করে। সো যখন একটা ফোটন এসে এরকম একটা লোয়ার এনার্জি লেভেলস, এখানে যেমন দেখিয়েছে কে শেল, সো কে শেলের কোনো একটা ইলেকট্রনকে এসে যখন হিট করে, তখন ওই এনার্জিটা ট্রান্সফার করে দেয়, করে ফোটনটা অ্যাবজর্ব হয়ে যায়, তখন ইলেকট্রনটা প্রমোটেড হয়ে যেতে পারে উপরে অন্য কোন এনার্জি লেভেলে। সো এই যে এই এই ইম্প্যাক্টের কারণে যদি একটা ইলেকট্রন একেবারে ওই অ্যাটমটা থেকে ছেড়ে মানে কি বলে ইমার্জ করে বের হয়ে আসে, তখন ওটাকে আমরা বলবো হচ্ছে একটা এক্স রে ফটো ইলেকট্রন। সেখানে এক্স রে কথাটা বলছি কারণ এক্স রে ফোটন দ্বারা এই ইলেকট্রনটা এক্সাইটেড হয়েছে। সো এখানে ওরা বাইন্ডিং এনার্জির একটা ক্যালকুলেশন দিয়েছে যে আমাদের কি পরিমাণ এনার্জি দিতে হবে এই ইলেকট্রনটাকে একটা বাউন্ড অবস্থা থেকে মানে বের করে আনার জন্য। সো এটা ডিপেন্ড করে ওই যে মানে এই এইচ নিউ, যেটা এইচ নিউ পোর্শনটা হচ্ছে আমার ফোটন কতখানি এনার্জি ক্যারি করছে রিলেটেড টু দ্য ফোটনের ফ্রিকোয়েন্সি, মাইনাস ই কে হচ্ছে আমাদের যে কাইনেটিক এনার্জি ইলেকট্রনটাকে প্রোভাইড করতে হবে টু মুভ, আর ফাই তো হচ্ছে আমাদের জাস্ট ম্যাটেরিয়াল ওই যে ওয়ার্ক ফাংশন, যেটা যে ম্যাটেরিয়ালের সারফেস থেকে এসকেপ করার জন্য যে পরিমাণ এনার্জি লাগে। সো এখানে এই এক্সপিএস এর জন্য যে ক্যারেক্টারিস্টিক্স এনার্জি, সেটা হচ্ছে যে বাইন্ডিং এনার্জি ইবিটা। অর্থাৎ এই ইবি ভ্যালু ধরো অ্যালুমিনিয়ামের জন্য এই যে ফটো ইলেকট্রনটা বের হলো, এই ফটো ইলেকট্রনের জন্য ইবি এর ভ্যালু একটা হবে, হ্যাঁ, কপারের জন্য একটা হবে, সিলিকনের জন্য একটা হবে। কথা কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, এইটাই হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক এখানে। কথা বুঝছো? হ্যাঁ, আগাও। সবাই বুঝছো এটা? কিভাবে ফটো ইলেকট্রনটা কিভাবে প্রডিউস হচ্ছে এটা তো বুঝতে পারছো। তুমি এক্স রে বিম দিচ্ছ, এক্স রে অ্যাবজর্ব করলো, এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে ইনার থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসলো ওইটাকে ফটো ইলেকট্রন বলা হচ্ছে। হ্যাঁ, আর এই যে এনার্জি নিয়ে আসলো এটাকে বাইন্ডিং এনার্জি বলা হচ্ছে এখানে। এইটাই। হ্যাঁ, পরেরটা যাও। স্যার ওইটুকু নিয়ে জাস্ট স্কিম্যাটিকটা দেয়া যে কিভাবে ই হয়। সো এখানে বলছে যে যে কোনো অ্যাটমিক ইলেকট্রনিকের জন্য এই বাইন্ডিং এনার্জি গুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক। সো বিভিন্ন রকমের এলিমেন্ট হলে এই বাইন্ডিং এনার্জিটা বিভিন্ন রকমের হবে, সিমিলার টু ওই যে যেভাবে ক্যারেক্টারিস্টিক এক্সরে এনার্জি থাকে এক্স রে স্পেকট্রোস্কোপির বেলায়। সো এক্সপিএস এই বাইন্ডিং এনার্জির একটা স্পেকট্রাম থেকেই হচ্ছে কেমিক্যাল এলিমেন্ট গুলাকে আইডেন্টিফাই করে। সো ওই যে যেটা বলছে যে বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ইলেকট্রনিক শেল এবং সাবশেল থেকে এই ফটো ইলেকট্রন গুলো রিলিজ হয়। সো এই প্রতিটা মানে এই বিভিন্ন যে ট্রানজিশন গুলা মানে কোন শেল কোন সাবশেল, কোন এলিমেন্টের কোন শেল কোন সাবশেল থেকে রিলিজ হলো, সেই ট্রানজিশন গুলা হচ্ছে এক একটা মানে বাইন্ডিং এনার্জি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এই ট্রানজিশন গুলো এক একটা পিক হিসাবে শো আপ করে। সো
এই যে এখানে এই গ্রাফটা দেখাচ্ছে যে নিচে যদি আমি এক্স অ্যাক্সিসে আমি যদি বাইন্ডিং এনার্জি প্লট করি আর ওয়াই অ্যাক্সিসে আমি যদি কাউন্ট করি যে আমার আসলে কত নাম্বার অফ ফটো ইলেকট্রনস আমি পাচ্ছি, তাহলে যেই স্পেসিফিক এনার্জি গুলাতে আমি যেই এলিমেন্টটা অ্যানালাইজ করতেছি, যে এলিমেন্ট গুলো অ্যানালাইজ করতেছি সেই এলিমেন্ট গুলোর বাইন্ডিং এনার্জি থাকবে। যেহেতু ইলেকট্রন আমরা জানি যে মানে ডিসক্রিট ট্রানজিশন লাইক করে, লাইক একটা ইলেকট্রন কখনো অর্ধেক ট্রানজিশন করবে না বা একটা শেল থেকে অর্ধেক শেলে যাবে না। তাই আমরা শুধুমাত্র যখন ওই স্পেসিফিক এনার্জিটা আমরা মিট করবো, যে এই এনার্জি দিলে ইলেকট্রনটাকে আমি বের করে আনতে পারবো, সেই এনার্জি গুলোতে আমরা লার্জ নাম্বার অফ ফটো ইলেকট্রন ডিটেক্ট করতে পারবো। সেই জন্য আমরা ওই স্পেসিফিক এনার্জি গুলোতে খুব হাই নাম্বার অফ ইলেকট্রনিক কাউন্ট পাই। সো এভাবে যদি আমরা দেখি, আমরা জানি যে কোন এলিমেন্টের কোন শেল, কোন ট্রানজিশন সেল, যেমন এখানে ক্লোরিনের এস শেল, অ্যালুমিনিয়ামের 2p শেল, অ্যালুমিনিয়ামের 2s শেল, এক একটা 2p স্যার, কার্বনের 1s, সরি কার্বনের 1s, হ্যাঁ কার্বনের 1s, অক্সিজেনের 1s, অ্যালুমিনিয়ামের 2p 2s, এগুলার প্রতিটা মানে প্রতিটা এলিমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড প্রতিটা স্পেসিফিক শেলের জন্য কিছু ক্যারেক্টারিস্টিক বাইন্ডিং এনার্জি আছে। সো ওই বাইন্ডিং এনার্জিতে আমরা বেশি ইলেকট্রন কাউন্ট করব এই সব জায়গায়। তার মানে তুমি স্পেকট্রাম থেকে শুধু এই পিক গুলা পাবা, পিক গুলো এনার্জি আছে না, এই এনার্জি এখানে দেখাবে। দেখালে তখন ওই যে তোমার এই এক্সপিএস এর মধ্যে এটা তোমার ডেটা গুলো দেওয়া আছে, তখন ডেটা ম্যাচ করা শুরু করবে যে এই এনার্জিটা কার সাথে ম্যাচ করে। তখন দেখা যাবে যে এটা অ্যালুমিনিয়াম 2s। দেখো অ্যালুমিনিয়াম 2s শেল থেকে, ওই শেল থেকে যখন আসবে তার এনার্জি এরকম হবে। আবার এর পরের শেল থেকে আসলে কি আসবে, এই যে এই এনার্জি। দেখো একই অ্যালুমিনিয়ামের জন্য দুটো পিক চলে আসছে। কথা বুঝো নাই? কথা বুঝছো? এগুলো হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স। এভাবে করে এখানে তোমার এই পিকগুলোকে আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে একটা অক্সিডাইজড অ্যালুমিনিয়াম সারফেস, অক্সিডাইজড অ্যালুমিনিয়াম সারফেস। এখানে আরো ইন্টারেস্টিং কি, এটা অক্সিডাইজড অ্যালুমিনিয়াম সারফেস কি সেটা তুমি এক্সপিএসসি বের করতে পারবা। এটা ইচ্ছা আমি পরে অ্যানালাইসিসে যখন যাব তখন এটা ডিসকাস করব পরের স্লাইডে, পরের ক্লাসে। হ্যাঁ, এরপরেরটা যাও। আচ্ছা, এরপরে অজেটা একজন বলো, অজে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি কে বলতে পারবা? আমি স্যার রোল 1 বলবো। আর কেউ? আর কেউ পারবা? তোমরা কি বুঝতেছো? বুঝছো? যেটুকু পড়া হলো সেটুকু কি সবাই বুঝেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বলো, রোল 1 বলো। তো অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি শুরু হয় ধরুন একটা হাই এনার্জি ইলেকট্রন অথবা একটা এক্সট্রা ফোটন অ্যাটমটাকে স্ট্রাইক করলো, এবং তারপরে ইনার শেল ইলেকট্রন, ভেতরের শেল একটি ইলেকট্রন সেই এনার্জিটা পেয়ে অ্যাটম থেকে বেরিয়ে গেল, নক আউট। তার মানে আমরা টেকনিক্যাল বলতে পারি অ্যাটমটা আয়নাইজড বা এক্সাইটেড স্টেটে চলে এসেছে। তো এখন ওই অ্যাটমের নিচের দিকে, ভেতরের দিকের একটা শেল আসলে একটা ইলেকট্রন খালি পড়ে রয়েছে। এখন ওপরের দিকের শেলগুলো লো এনার্জি, সেই ওপরের দিকের শেল থেকে কোনো একটা ইলেকট্রন এসে এসে এই ভেতরের দিকে শেলটা ফিল করতে পারে। তো এখন এই দুটো শেলের মধ্যে তো একটা এনার্জি ডিফারেন্স আছে, তাই না? সেই এনার্জি ডিফারেন্সটা হয় একটা এক্সরে ফোটন হিসেবে বের হবে, অথবা যে এনার্জি ডিফারেন্সটা আছে সেই পরিমাণ কাইনেটিক এনার্জি এবং বাইন্ডিং এনার্জি নিয়ে তৃতীয় কোন একটা শেল বা এই দুই শেলের যে কোনো একটা শেল হতে পারে থেকে আরেকটি ইলেকট্রন বেরিয়ে যাবে। এবং যে ইলেকট্রনটা এই প্রসেসের মাধ্যমে বেরিয়ে গেল, মানে ফোটন হয় ফোটন বের হবে অথবা একটা ইলেকট্রন কাইনেটিক এনার্জি নিয়ে বের হয়ে যাবে। ওই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সেটা কি আমরা বলছি অগার ইলেকট্রন। তো অগার ইলেকট্রন বা ক্যারেক্টারিস্টিক সবাই বুঝেছো? শোনো একটু থামো, এটা কি সবাই বুঝেছো অজ ইলেকট্রনটা কিভাবে প্রডিউস হয়? হ্যাঁ, মূল কথা হচ্ছে যে এখানে হাই এনার্জি বিম ও যেটা বললো, এবং এখানে যেটা লেখা আছে ইলেকট্রনটা এটাকে আউট করে দিল, ইনার শেলের এটাকে করলে এটা তো আর খালি থাকবে না, আপার শেল থেকে এখানে চলে আসবে। আসলে এই যে দুটো লেয়ারের কারণে যে এনার্জি, সেই এনার্জিটা রিলিজ হবে। এই এনার্জিটা অ্যাবজর্ব করে, আমি যদি ডিরেক্ট বলি, এই এনার্জিটা অ্যাবজর্ব করে তখন আউটার শেল থেকে একটা ইলেকট্রন বের হবে, এটাকে অজ ইলেকট্রন বলা হচ্ছে। সবাই বুঝছো কিনা? হ্যাঁ বলো, সুমিত বলো। এখন ক্লিয়ার, মানে দুজনের আলোচনা এটা ক্লিয়ার হওয়ার কথা। তাহলে সবাই বুঝেছো অজ ইলেকট্রন কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, এরপরে তাহলে এখন আমরা এই অগার ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করব? একদম সিম্পলি আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি তবে কাইনেটিক এনার্জি কতটুকু হবে? যে ইলেকট্রনটা এখানে হিট করেছে সেটা দিয়ে আমরা ইবি এখানে ধরা হচ্ছে যে কে শেলে প্রথমে ইলেকট্রনটা হিট করেছে,
তারপর সেখান থেকে এখানে L1 শেলে শোনো, একটু শোনো, এই যে বি কে বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে এই ইলেকট্রনের কে শেলে যে ইলেকট্রন বের তার বাইন্ডিং এনার্জি। জি বি কে বলতে বাইন্ডিং এনার্জি। এই যে আমরা ফটো ইলেকট্রনের জন্য বাইন্ডিং এনার্জি ব্যবহার করছিলাম না, ওখানে তো বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক ছিল, এখানে হচ্ছে কিনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করছি কিভাবে, এখানের যে বাইন্ডিং এনার্জি এই শেলে, তারপরে ই বিএল1 দিয়ে এই শেলের যে ফোটনটা বের হচ্ছে বা এটা যে এখান থেকে এটা বাইন্ডিং এনার্জি লাগছে, যে এটা বাইন্ডিং এনার্জি। হ্যাঁ বলো, এবার এক্সপ্লেইন করো। তো আমরা যখন ইবি কে থেকে ইবি কে L1 মাইনাস করি, সেটা হচ্ছে L1 থেকে কে তে ইলেকট্রনটা ট্রানজিশন করে ফেলার কারণে কি পরিমাণে এক্সট্রা এনার্জি বাকি রইলো, সেই এক্সট্রা এনার্জির কিছু অংশ EBL23 মানে L23 শেল থেকে ইলেকট্রনটাকে বাইরে মানে বাইন্ডিং এনার্জির এগেইনস্টে কাজ করবে। ফলে ইবিকে মাইনাস EBL1 মাইনাস EBL2 এই পরিমাণ এনার্জিটা থেকে যাবে এই অগার ইলেকট্রনকে কে কাইনেটিক এনার্জি দেবার জন্য। এটাই হচ্ছে মোটামুটি সিম্পলিফাইড প্রিন্সিপল। হ্যাঁ, এখানে তাহলে কি কিনেটিক এনার্জিকে মেজার করা হয়, আর এখানে দেখো কে L1 L2 এটা দিয়ে পুরোপুরি বোঝা যাবে যে এই অজয় ইলেকট্রন যেটা সেটা কিভাবে প্রডিউস হচ্ছে, তার পার্টটা বলা থাকবে। এই যে ইকেএল কে, অর্থাৎ এটা দিয়ে কি বোঝা যাবে যে প্রথম ইলেকট্রন এসেই প্রথম কে শেল থেকে বের করে দিল, আবার কে শেলে L1 শেল থেকে একটা ইলেকট্রন আসলো, সেই ইলেকট্রন যে ফোটন রিলিজ করলো সেই ফোটন অ্যাবজর্ব করে L23 থেকে অজ ইলেকট্রনটা বের, পুরো পার্টটা বলে দিল। কথা কি বুঝছো কিনা? এটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক অজ ইলেকট্রনের। যেমন আমি যদি বলি এই যে এখানে দেখাচ্ছে OKLL, কি বুঝাচ্ছে এটা? এগুলা কিন্তু অজে পিক, এটা কিন্তু এক্সট্রি ফটো ইলেকট্রনের পিক না। CKLL কথা বলছে, এটা কিন্তু অজে পিক কিন্তু এটা। তো স্যার আমার এই ইকুয়েশনটাতে স্যার আগে স্লাইডটাতে স্যার এখানে আমার যে কনফিউশনটা ছিল যে এখানে যে ফোটন বা যে ইলেকট্রনটা এখানে হিট করছে সেটার এনার্জি এই ইকুয়েশনে আসলো না কেন? কোনটা? এটা তো এখানে যে ইলেকট্রন হিট করছে সেটা অ্যাবজর্ব করার পরে এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনটা এটা আর বাদ দিছে। ধরো আমি বলি, তুমি যখন এই একটা পানিকে যখন বয়েল করো, খেয়াল করো, বয়েল করলে তুমি দিচ্ছ 150 টেম্পারেচার, কিন্তু পানি যখন ওয়াটার যখন ভ্যাপার হচ্ছে কত টেম্পারেচারে হচ্ছে? 100 ডিগ্রি সেলসিয়াস। এই এখন বুঝছো পার্থক্যটা এখানে? তার মানে তারা যেটা বলতে চাইছে যে পরিমাণ এনার্জি এই কে শেল থেকে এক্সাইট করার জন্য লাগবে, ঠিক সেই পরিমাণ এনার্জি এখানে অ্যাবজর্ব করবে। মানে এখানে মোটামুটি বলা হচ্ছে যে ইকে L1 L2 এই যে এনার্জি, এই কাইনেটিক এনার্জি হচ্ছে স্রেফ এই অ্যাটমের এই তিনটা শেলের কন্ট্রিবিউশন, যে কাইনেটিক এনার্জিটা ইলেকট্রন পেয়েছে। জি স্যার, এখন বোঝা গেল। হ্যাঁ, এরপরে বলো। তো এখন এই স্পেকট্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি যত বাড়ছে ততই কিন্তু পিকগুলো একটা নির্দিষ্ট স্লোপ বরাবর বেড়ে যাচ্ছে। আমরা যদি স্লোপের এই ইউনিফর্ম ইনক্রিজিং ট্রেন্ডটাকে বাদ দিয়ে মানে ডাইরেক্ট স্পেকট্রাম অফ ইন্টেন্সিটিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলেই কিন্তু সেই পিকের সেই স্লোপটা একটা কনস্ট্যান্ট লাইন হয়ে যাবে এবং এই পিকের শার্পনেস গুলো সেই রাইজিং স্লোপ থেকে আলাদা হয়ে যাবে। এবং কিছুক্ষণ আগে তো স্যার যেটা বললেন যে আমরা অগার ইলেকট্রন স্পেকট্রোস্কোপি পিক গুলো আইডেন্টিফাই করার জন্য প্রথমে আমরা থাকে ওই এলিমেন্টটার নাম, তারপর তার সাবস্ক্রিপ্ট থেকে সেই শেলটার নাম, যেই শেলের প্রথমে হিট করেছিল সেটা হচ্ছে ধরি কে, তারপর এল শেল থেকে তারপরে থাকে ওই শেলটার নাম যে শেল থেকে ইলেকট্রন ওই খালি শেলটাকে ফিল করেছে, তার মানে কে এর পরে থাকবে এল, এবং তার সবার শেষে থাকে সেই শেলটার নাম্বার যে শেল থেকে অগার ইলেকট্রন বের হচ্ছে, মানে আবারও এল শেল। তাই ALKLL OKLL CKLL মানে অ্যালুমিনিয়াম অক্সিজেন কার্বন এই তিনটা থেকে এই KLL এই সিকোয়েন্স ধরে অগার ইলেকট্রন গুলো বেরিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি তাহলে এটা বলি দিই, বিশেষ করে এটা ইনস্ট্রুমেন্টেশন। ধরো একটা XPS অথবা একটা কি বলে এটাকে অজে ইলেকট্রন স্পেকট্রোস্কোপি দেখতে কেমন, এটা আসলে বেসিক্যালি সবই একরকম। এখানে দেখো, আমি যদি XPS এর কথা ভাবি, XPS এ কিন্তু তোমার এই স্যাম্পলটা থেকে ফটো ইলেকট্রন বের করার জন্য ব্যবহার করা এক্সরে গান। খেয়াল করো কি করা হয়,
এক্স রে গান। আর অজের জন্য কি করা হয়, ইলেকট্রন গান ইউজ করা হয়। এই জন্য যেহেতু এটা কমন স্পেকট্রোস্কোপি, দুটো মিলে এই জন্য এটা দেখাচ্ছে। কথা কি বুঝছো? এক্স রে গান ইউজ করা হচ্ছে যে এর জন্য। আর এখানে আর তুমি দেখো এখানে একটা আয়ন গান বলা হচ্ছে। আয়ন গানটা কেন ইউজ করা হয় তুমি বলতে পারবা? এখানে অ্যাটমগুলোকে আয়োনাইজ করার জন্য প্রবাবলি। না, এটা করা হয় এই কারণে, তুমি খেয়াল, আমরা পরে দেখবো। আসলে এই ফটো ইলেকট্রন এবং অজি ইলেকট্রনটা যখন আসে না, এগুলা দেখা যায় সারফেসে তোমার 10 ন্যানোমিটার, 8 ন্যানোমিটার, 15 ন্যানোমিটার থিকনেস থেকে আসতে পারে। হোয়ারেস তোমার এক্স রে যখন বের হয় না কারেক্ট এই থেকে ফ্লোরোসেন্স যেটা আমরা বলছি, সেটা কিন্তু মাইক্রন লেভেলের থেকে বের হয়, তাই না? এটা আমরা আগে পড়ছি না? পড়েছি তো। আর এখানে কিন্তু যেহেতু সারফেস অ্যানালাইসিস, অতএব এখানে 10 ন্যানোমিটার, যদি এটা লাইট এলিমেন্ট হয় তাহলে দেখা যায় যে 15 ন্যানোমিটার, তাই অনেক থিন না? কিন্তু দেখা যায় যে তুমি যখন এটা অ্যানালাইসিসে যাওয়া, তখন দেখা যাবে যে এর উপর কিছু ইম্পিউরিটি এলিমেন্ট যদি থেকে থাকে, তুমি যদি ওইগুলোকে রিমুভ না করো, দেখা যাবে যে ওই ন্যানোমিটারের মধ্যে তোমার ইম্পিউরিটি অ্যাটম গুলার ইম্পিউরিটি এলিমেন্ট তোমার অ্যানালাইসিস চলে আসতেছে। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা? তার মানে স্যার এই সারফেস ইম্পিউরিটি অ্যাটমগুলোকে নকআউট করে দেওয়ার জন্য আয়ন গান ইউজ করা হয়। নকআউট করার জন্য আয়ন গান ইউজ করা হয়। কথা কি বুঝছো কিনা? এটা হচ্ছে এটা একটা অবজেক্টিভ। আরেকটা বড় অবজেক্টিভ হচ্ছে যে এটা দিয়ে তুমি সুন্দর একটা জিনিস অ্যানালাইসিস করা যায়। তুমি চাচ্ছ যে তুমি ধরো মাল্টি লেয়ার একটা কোটিং ফেলছো, থিন লেয়ার, তুমি চাচ্ছ যে কোন লেয়ারে কোন এলিমেন্ট কত পার্সেন্ট। এখন তুমি কি করলা, প্রথম আয়ন গান দিয়ে তুমি পুরো সারফেসটা ক্লিন করে ফেললে। এখন তোমার স্যাম্পল এক্সপোজ করলো, কোনো ইম্পিউরিটি একটু থাকলো না। বুঝছো কথা? এখন অ্যানালাইসিস তুমি নিয়ে এরপরে তুমি কি করো, এবার তুমি মেজারমেন্টে স্টপ করে দিয়ে তুমি আয়ন গান দিয়ে আবার তুমি এটাকে মিলিং করলা, মিলিং করে 1, 2 বা 3 ন্যানোমিটার উঠে ফেললা। এটা মেজারমেন্ট করা যায়, উঠিয়ে তুমি আবার মেজারমেন্ট নিলে তখন তুমি অ্যানালাইসিস নিলা। এভাবে আস্তে আস্তে তুমি দেখতে যেতে তখন তোমার পুরো অ্যানালাইসিসটা আসবে। তুমি যখন কম্পাইল করবা তখন তোমার ডেপথ প্রোফাইল চলে আসবে। অর্থাৎ এই তুমি সারফেস থেকে ডেপথের দিকে যেতে গেলে তোমার কেমিক্যাল কম্পোজিশনের কি ভেরিয়েশন সেটা তুমি এখানে মেজার করতে পারবা সারফেস লেভেল। কথাটা কি বুঝছো কিনা? জি স্যার, এটা বুঝলাম। হ্যাঁ, তাহলে এখানে আয়ন গানের দুটো কাজ। একটা হচ্ছে যে তোমার প্রাইমারি ইম্পিউরিটিস গুলাকে তোমাকে রিমুভ করা, আর একটা হচ্ছে যে তুমি ডেপথ প্রোফাইলিং যদি পেতে চাও, অর্থাৎ অ্যাকর্ডিং টু কম্পোজিশন যদি জানতে চাও অ্যাকর্ডিং টু ডেপথ, তখন তোমার এই আয়ন গানটা কাজ করা। বুঝছো? তারপরে স্যার আর বেসিক্যালি যেটা হচ্ছে যে বাকি যেটা হচ্ছে বুঝতে পারতেছে, ডিটেক্টর দিয়ে এখানে গান দিয়ে যে ফটো ইলেকট্রন বা অজি ইলেকট্রনটাকে ক্যাচ করে তারপরে নিজে নিয়ে এনার্জিটাকে নিয়ে। কিন্তু স্যার এখানে বায়াস ভোল্টেজ গুলো এরকম ডিফারেন্টলি দেওয়া হলো কেন? যেন হেমিস্ফিয়ারিক ভোল্টেজ, রিট্রাক্টিং ভোল্টেজ, লেন্স ভোল্টেজ, মানে এই হেমিস্ফিয়ারের যে লুপগুলো আছে এখানে। আর আমি অত ডিটেইল গুলো দেখি না, কারণ হচ্ছে যে এখানে বাকি তোমার এই ইলেকট্রনটাকে এনার্জিটাকে নিয়ে যাওয়ার জন্য এখান পর্যন্ত ডিসপ্লেতে আমাদের এখানে এটাকে ডিটেক্টর নিয়ে যাওয়ার জন্য বাকি মেকানিজম বের করা যায়। মানে স্যার আমি এখানে কি এমন হতে পারে যে এই ইলেকট্রন গুলোকে একটা নির্দিষ্ট স্পিড রেখে একটা কাইনেটিক এনার্জিতে বাঁকানো হয় এবং কন্ট্রোল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, যেটার এনার্জি যত বেশি সেটা ভেলোসিটি তত বেশি, ফলে সেটা তার সাইডওয়েজ থেকে ডিফ্লেক্টেড হয় এবং সেই ডিফ্লেকশন মানে ইলেকট্রোম্যাগনেটিক ডিফ্লেকশন থেকে তার এনার্জি কম্পেয়ার করা হয়, এরকম কিছু হতে পারে মানে এটা হতে পারে। এই যে এখানে দেখো, ফাইনালি এখানে তোমার স্পেকট্রাটা দেখা, বেসিক ইনস্ট্রুমেন্টটা। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এখানে আলট্রা হাই ভ্যাকুয়াম তোমার প্রয়োজন হবে। কেন আলট্রা হাই ভ্যাকুয়াম প্রয়োজন হবে বলো দেখি? কারণ আমরা ইলেকট্রন গুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছি। এখানে যদি সামান্য পরিমাণেও যদি গ্যাসের মলিকিউল থাকে, তবে সেই ইলেকট্রন গুলো গ্যাসের মলিকিউলের সাথে কলাইড করে তাদের এনার্জি ডাটাটাই হারিয়ে ফেলবে। এটা যেটা বলা হয় যে ইলেকট্রন এবং অজি ইলেকট্রন এগুলোর এনার্জি খুব কম থাকে, বাইন্ডিং এনার্জি এবং কি বলে এটাকে তোমার ওই যে কিনেটিক এনার্জি, এগুলো খুব কম থাকে। আমরা যেরকম সেকেন্ডারি ইলেকট্রন বা ব্যাকস্কেটারি ইলেকট্রনের যত এনার্জি পেয়েছি এগুলো কিন্তু থাকে না, অনেক কম থাকে। যদি কম থাকার কারণে ভিতরে যদি কোনো ইম্পিউরিটি অ্যাটম থেকে তাদের সাথে যদি কোনো রকমের কলিশন হতে পারে, তুমি তাহলে আর ইলেকট্রন পাবা না, এটা এই ফটো ইলেকট্রন আর ডিটেক্টরে যাবে না। সেই জন্য এখানে হাই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয়, এবং হাই ভ্যাকুয়াম যথেষ্ট হয় না, কারণ হাই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে এটা তো খালি হলো, কিন্তু ভিতরের তুমি যখন স্যাম্পল ইনসার্ট করতে যাবে সেটা তো এয়ারের কন্ট্যাক্টে আসবে, কিন্তু এয়ারের মধ্যে যে ওই ভিতরের যে চেম্বারের যে সারফেসে কিছু অ্যাটম বসে থাকতে পারে, গ্যাসিয়াস অ্যাটম বসে থাকতে পারে। তুমি যদি এই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করো
-10⁻10, তারপরে দেখা যাচ্ছে এটা বের হয়ে আসতেছে না, তখন কি করা হয় দেখো এখানে 250 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তোমার দেওয়া হয়, দিলে তখন কি হয় ওই গ্যাস যেগুলা ইনসাইড চেম্বার লেগে আছে সারফেসের, এগুলা ভলিউম এক্সপেনশন হইলে তখন আন্ডার হাই ভ্যাকুয়াম এগুলা বের হয়ে আসে, মানে তখন সারফেসে ইনসাইড চেম্বার কোনো আর চেম্বার আর কোনো তোমার ইয়ে থাকে না, কি থাকে না, এই অ্যাটম থাকে না। এগুলা এই জন্য আলট্রা হাই ভ্যাকুয়াম এখানে খুব ইম্পর্টেন্ট, এবং এটা এই জন্য তার এই দামটা অনেক, কস্টিংটা অনেক বেড়ে যায় এখানে। আর সোর্স গান যেটা বলা হচ্ছে যে এক্সরে গান, তোমার অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ইউজ করা হয় এক্সপিএস এর জন্য, অর্থাৎ টার্গেট মেটেরিয়াল হয় হচ্ছে যে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম। আর এইএস এর জন্য যেটা ইলেকট্রন গান সেটা লিথিয়াম হেক্সাবোরাইড অথবা ফিল্ড মিশন গান হতে পারে ইলেকট্রন গান। আর একটা হচ্ছে ওই যে আয়ন গান ইউজ করা হয়, যেটা বললো এক্সপিএস এবং এইএস দুটোর জন্য এটা লাগবে। আরেকটা হচ্ছে যে ইলেকট্রন এনার্জি অ্যানালাইজার, এটাতে স্পেশাল ওই যেটা ওখানে দেখানো হলো, ইলেকট্রনটাকে নিলে তার এনার্জি অ্যানালাইজারটা লাগানো থাকে। এই হচ্ছে যে বেসিক ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্টাল সম্পর্কে এবং এর ফান্ডামেন্টাল সম্পর্কে। আমরা নেক্সট স্লাইডে যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে তুমি এক্সপিএস এবং এইএস স্পেকট্রা অ্যানালাইসিস করে তুমি তোমার মেটেরিয়ালসটাকে আইডেন্টিফাই করতে পারো। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। Recording stopped. ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্সটা একটু বলে দিব। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা বলো। জি স্যার, তো রোল নাম্বার 5 6 7 অনেকে তো আজকে অ্যাবসেন্ট। জি স্যার অনেক, 7, তারপর 14 18 26 32 তারপর 38 তারপর হচ্ছে 43 তারপর হচ্ছে 43 আর হচ্ছে প্রিভিয়াস ব্যাচ থেকে হচ্ছে 13-11-020 আছে। হ্যাঁ, কত? 13-11-020 মানে প্রিভিয়াস ব্যাচ থেকে আসেন। আচ্ছা, মানে 13 ব্যাচের স্যার 13 ব্যাচের রোল 20 প্রেজেন্ট আছে স্যার। রোল 20, আচ্ছা। আর স্যার এই কয়জনই? আচ্ছা ঠিক আছে, আর ওল্ড ব্যাচের আর কেউ প্রেজেন্ট নাই? ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।